টানা দ্বিতীয় দিন দেশে করোনা শনাক্ত ৫,০০০-এর ওপরে ৪৫ জনের মৃত্যু। ১১ এপ্রিল ইউপি নির্বাচন ঘিরে সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা। এক মাসের ব্যবধানে মোংলার পশুর নদীতে ফের ডুবল কয়লা বোঝাই কার্গো জাহাজ। জীবিত উদ্ধার ১০ নাবিক, নৌযান চলাচল স্বাভাবিক। এবং পদ্মা সেতু রেল স্ল্যাব বসানোর কাজ প্রায় ৭৫% শেষ। দ্রুত গতিতে এগিয়ে চলছে রেল সংযোগের কাজ। পুরো প্রকল্প শেষ হবে ২০২৪ সালে। বাংলা সময়ের সঙ্গে রাজনীতির মাঝে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে ভর করে বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে পাবনা সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। হেফাজতের নামে যে তাণ্ডবতা হয়েছে, এটার সঙ্গে শুধু হেফাজত নয়, হেফাজতের কাঁধে শহর হয়েছে জামাত, যুদ্ধাপরাধী দল জামাত এবং বিএনপি রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন হয়ে ব্যর্থ হয়ে এখন তাদের নিজের সাংগঠনিক সেই অবস্থান নেই দেখে হেফাজতের কাঁধে ভর করছে। কিন্তু এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ এটাকে বরদাস্ত করা হবে না। ২০১৩ সালেও কিন্তু এই যুদ্ধাপরাধী দল জামাত এবং বিএনপি মিলে সারা দেশের তাণ্ডবতা চালিয়েছিল। তারা মনে করছিল তাণ্ডবতা করেই দেশের উন্নয়ন অগ্রগতি ব্যাহত করা যাবে, পারে নাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তবে সভা সমাবেশ ও হরতালের মতো গণতান্ত্রিক অধিকারে সরকার যে বাধা দিয়েছে তার প্রতিবাদ তার দল করেছে। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারা দেশে বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানান মির্জা ফখরুল। হেফাজতের সঙ্গে আমাদের কিন্তু এই প্রোগ্রামগুলোতে কোনো সংস্রব নেই। সরকার যেহেতু এই হত্যাকাণ্ড করেছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা করছি। সভা সমাবেশ করা আমাদের বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হলেও ভোটবিহীন সরকার তাদের অনৈতিক ও ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করতে সভা সমাবেশ, গুলিবর্ষণ, হামলা, মামলা, গ্রেফতার সহ দমন নিপীড়ন চালিয়ে রাজনীতির পথকে সংকুচিত করে ফেলেছে। সন্ধ্যার সময় আরো থাকছে সাতক্ষীরার আশাশুনিতে জোয়ারের পানের তোড়, তলিয়ে গেছে অর্ধশতাধিক মৎস্য ঘের সহ ৩ গ্রাম। দেশে টানা দ্বিতীয় দিন করোনা শনাক্ত হলো ৫,০০০-এর বেশি। গত ২৪ ঘন্টায় ২৬,০০০-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত ৫,০৪২ জন। গতকালের চেয়ে শনাক্তের হার বেড়েছে ১.৫%। আর একদিনে মারা গেছেন আরও ৪৫ জন। এদিকে ছুটির দিনেও নমুনা পরীক্ষার দীর্ঘ লাইন দেখা গেছে রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে। দেশে টানা দ্বিতীয় দিনের মতো ৫,০০০-এর বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। এর ফলে মোট মৃত্যু পৌঁছে গেছে ৯,০০০-এর কাছাকাছি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে ৫,০৪২ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা গতকালের চেয়ে ১.২৯% বেশি। আর নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬,৫,৯৩৭ জনে। শনাক্তের হার প্রায় ১৯%। এদিকে ছুটির দিনেও রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে করোনার টেস্ট করতে আসা রোগীর দীর্ঘ লাইনে। সকাল থেকে নগরীর কুর্মিটোলা হাসপাতালে দেখা যায় করোনা টেস্ট করতে লম্বা লাইন। হাসপাতাল সূত্র জানায়, কুর্মিটোলায় সিটের তুলনায় প্রায় দ্বিগুণ রোগী বর্তমানে ভর্তি আছে। এছাড়া প্রতিদিনই সক্ষমতার চেয়ে তাদের অনেক বেশি পরীক্ষা করাতে হচ্ছে। তবে সবচেয়ে আশঙ্কা হলো, কুর্মিটোলা হাসপাতালে পরীক্ষা করতে আসা মানুষের মধ্যে প্রায় ৪০%ই করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় করোনা পরিস্থিতি এখন খারাপ মানছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গতবারের চেয়ে আমাদের শুরুর চেয়ে এখন একটু রোগীর চাপ এবং সংখ্যা আগের চেয়ে একটু বেশি, এবং রোগী ভর্তিও হয় বেশি, এবং রোগীর যে জটিলতা এটা গতবারের চেয়ে এবার একটু ভিন্ন। গড়ে ১০০-র মধ্যে প্রায় ৬০-৭০ রোগী পজিটিভ আসে। আমরা রোগীর এগুলো ভর্তি দিতে পারছি না, কারণ আমাদের যে ক্রিটিক্যাল সেগুলো ছাড়া ভর্তি দিতে পারছি না। এদিকে সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে সরকার জনসমাগম সীমিত করার সহ ১৮ দফা নির্দেশনা দিয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকলেও স্বাস্থ্যবিধি মানা নিয়ে এখনো অসচেতন সাধারণ মানুষ। এই মুহূর্তে রাজশাহীর সাহেব বাজার 0 পয়েন্টে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব,
ধন্যবাদ মিম। রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্ট একেবারে এখন 6টা বেজে খানিকটা সময় গড়িয়েছে। সকাল থেকে কিন্তু রাত অবধি এখানে সবথেকে বেশি নগরের জনসমাগম ঘটে এবং সবথেকে এখান থেকে বিভিন্ন গন্তব্যে মানুষ যাচ্ছেন, কিন্তু সবথেকে বেশি উদাসীন করোনা সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। আমরা এখানে যেটি দেখছি যে আসলে যে অটোরিকশাগুলো আছে বা মানুষজন কিন্তু বিভিন্ন সেবা নিচ্ছে, সেখানে গাদাগাদি একটা অবস্থা। এখানে বিভিন্ন খাবার বিক্রি হচ্ছে এবং বিভিন্ন সেবা নিচ্ছেন মানুষ, কিন্তু আসলে করোনা সতর্কতায় বা সচেতনতায় তাদের আসলে উদাসীন মাস্ক ব্যবহারে এবং সেটি আসলে লক্ষ্য করা গেছে। রাজশাহী শহরে করোনা সচেতনতায় কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস। তার যিনি সমন্বয়ক সুব্রত কুমার পাল, তার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে গেল বছরে যে করোনা সংক্রমণের গতি ছিল সেটির থেকে কিন্তু রাজশাহীতে এই বছর মার্চ থেকে কিন্তু সেই গতিটা অনেক বেশি বেড়েছে এবং সেক্ষেত্রে রাজশাহী যে সিভিল সার্জন এবং রাজশাহী যে মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন জায়গায় যে করোনার যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে বলা হচ্ছে আজকে কিন্তু সর্বশেষ যে করোনা পরীক্ষা হয়েছে সেটি হচ্ছে 239টি এবং তার মধ্যে ইতোমধ্যে কিন্তু 44টি করোনা পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ যে করোনা সংক্রমণের হার সেটি কিন্তু বেশ ব্যাপক এবং এখানে যে লাইট হাউস যেটি বলছেন বেসরকারি উন্নয়ন সংস্থা যারা নাকি করোনা নিয়ে গবেষণা করছেন এবং প্রত্যেক দিনের তথ্যগুলো তারা যাচাই বাছাই করছেন, তারা যেটি বলছেন যে আসলে অন্যান্য জেলাগুলো থেকে রাজশাহীতে অনেক করোনার যে পজিটিভের হার সেটি কম হলেও এখানকার যে প্রতিরোধ ব্যবস্থা সেটি কিন্তু অনেক বেশি নাজুক। প্রায় মার্চের 17 তারিখের দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে আসলে করোনা সতর্কতায় এখানে প্রায় প্রত্যেক দিনই আসলে যে 4টি করে মোবাইল কোর্ট পরিচালনা হবে, কিন্তু সেটির কিন্তু এখনও পর্যন্ত সেখানে শিথিলতা দেখা দিয়েছে, যার কারণে কিন্তু আসলে খানিকটা শঙ্কা দেখা দিয়েছে রাজশাহীতে করোনার যে প্রভাব সেটি বাড়বে এরকমটি ধারণা করছেন এই সংশ্লিষ্ট গবেষকরা। তো মিম, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে স্বাস্থ্যবিধি মানা নিয়ে অসচেতনতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকিবুল হাসান। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর সরকারি প্রজ্ঞাপনে সব ধরনের জনসমাগম সীমিত, কিন্তু এর মধ্যেই আয়োজন চলছে আগামী 11 এপ্রিল দেশের 371 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা এতে গ্রামগুলোতেও সংক্রমণ ছড়িয়ে পড়বে। ভোট না হওয়ার পক্ষে মত নির্বাচন বিশেষজ্ঞদেরও। তবে বিদেশের উদাহরণ টেনে সরকার বলছে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন করা সম্ভব। এহসান জুয়েলের রিপোর্ট। করোনায় সংক্রমণ ও মৃত্যু হঠাৎ হু করে বেড়ে যাওয়ায় এর মধ্যেই সব ধরনের জনসমাগম বন্ধ করার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার জারি করা প্রজ্ঞাপনে দেশের সব ধরনের সামাজিক রাজনৈতিক কর্মসূচি সীমিত করার ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে আগামী 11 এপ্রিল দেশের 19 জেলার 64 উপজেলায় 371টি এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। একই সময়ে ষষ্ঠ ধাপের 11টি পৌরসভা এবং লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন হওয়ার কথাও রয়েছে। নির্বাচনী কর্মসূচির মাধ্যমে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা স্বাস্থ্য সংশ্লিষ্টদের। আর নির্বাচন বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার সুযোগ আছে। সংক্রমণের উত্তুঙ্গ যে সময়টা সেখানে যদি এই ইউনিয়ন পরিষদ নির্বাচন করি তাহলে সংক্রমণটা সেই গ্রামগুলোতে ছড়িয়ে যেতে পারে, যেটার যে পরিণাম হবে সেইটা আমাদের জন্য আসলে বহন করা খুব কঠিন হবে। সবকিছু মেনে নির্বাচনটা সম্পূর্ণ করা সম্ভব কিনা, এটা যদি সম্ভব না হয় তাহলে তো এটা রিশিডিউল করা উচিত বলে আমি নিজেই মনে করি। নির্বাচন কমিশনের সে অধিকার ক্ষমতা যা আছে নির্বাচন কমিশনেরই আছে। গত বছর দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরও হয়েছে ঢাকা 10 সহ 3টি সংসদীয় আসনের উপনির্বাচন। স্থানীয় পর্যায়ের অনেক জায়গায় হয়েছে ভোট। স্বাস্থ্যবিধি মেনে এবারও ভোট গ্রহণ সম্ভব বলে মনে করছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে ভোটে ওখানে লাইনে দাঁড়াতে হবে এবং আমরা ওখানে বলে দেবো আমাদের কর্মকর্তারা যারা রয়েছেন ওখানে। আপনারা দেখেছেন যে বিশ্বের অন্যান্য জায়গাতেও ভোট হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশে ভোট হচ্ছে। তবে শেষ পর্যন্ত 11 এপ্রিল ভোট গ্রহণ হবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী 2-1 দিনের মধ্যে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে নির্বাচন কমিশনের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আবারও মোংলার পশুর নদীতে ডুবল কয়লা বোঝাই কার্গো জাহাজ। জীবিত উদ্ধার করা হয়েছে 10 নাবিককে, তবে স্বাভাবিক রয়েছে নৌযান চলাচল। মোংলা থেকে মাহমুদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
মোংলা বন্দরের পশু নদীতে আবারও ডুবল কয়লা বোঝাই কার্গো জাহাজ। মঙ্গলবার দুপুরে পশুর চ্যানেলের কাটাখালী এলাকায় জাহাজটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় বয়া নোঙর করা ছিল 700 টন কয়লা বোঝাই লাইটারের জাহাজ এমভি ইফতিয়া মাহিন। এ সময় পানির স্রোতে জাহাজটির রশি ছিঁড়ে অন্য একটি কার্গো জাহাজের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। কিছু বুঝে ওঠার আগেই কয়লা বোঝাই কার্গো জাহাজটি কাত হয়ে ডুবে যায়। জাহাজটি পশুর চ্যানেলের বাইরে চরের দিকে ডুবে যাওয়ায় মূল চ্যানেল নিরাপদ রয়েছে। বয়া লঙ্গর সুইং হয়ে আরেকটা জাহাজের উপরে পড়েছে। পরে মাস্টার বারবার বাঁচানোর চেষ্টা করা সত্ত্বেও মাস্টার জাহাজটা সেভ করতে পারেনি। তারপরও চ্যানেল ক্লিয়ার রেখে মাস্টার চড়ায় উঠিয়ে দিয়েছে। 700 মেট্রিক টন কয়লা লোড ছিল এবং নাবিকরা অক্ষত অবস্থায় আছে। ডুবে যাওয়া জাহাজটির কয়লা নিয়ে যশোরে নোয়াপাড়ায় যাওয়ার কথা ছিল। এর আগে গত 27 ফেব্রুয়ারি রাতে একই এলাকায় 700 টন কয়লা নিয়ে এমভি বিবি নামে একটি লাইটারের জাহাজ ডুবে যায়। সময় সংবাদ, মোংলা। পদ্মা সেতুর রেল স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে প্রায় 75%। এছাড়া ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙ্গা আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেল সংযোগের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতি 39%। আসছে বছর জুনে এই সড়কের সঙ্গে পদ্মার রেল সংযোগ চালু হলেও পুরো প্রকল্পের কাজ শেষ হবে 2024 সালে। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশাদ দিমনের রিপোর্ট। এই পদ্মা সেতুর পুরো প্রকল্পে সবচেয়ে বেশি জটিলতায় পড়তে হয়েছে এই রেলের অংশের নিয়ে। তবে কেটে গেছে সব শঙ্কার মেঘ। স্বপ্ন এখন ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। পদ্মায় চলছে স্বপ্ন বোনার কাজ। উপরতলায় রোড স্ল্যাব আর নিচে চলছে স্ট্রিঙ্গার বসানোর কাজ। 2959টি ডেকের মধ্যে প্রায় 75 ভাগের বেশি অর্থাৎ 2300-এরও বেশি রেল স্ল্যাব বসে গেছে। কাজের এই গতি ব্যাহত না হলে 6 মাসের আগেই শেষ হবে এই অংশের কাজ। রেলওয়ে ডেক 2959টি, এর মধ্যে 2300টি বসানো হয়ে গেছে। এখানে কাজের অগ্রগতি 75 ভাগ। সব মিলিয়ে মূল সেতু এবং নদী শাসনের কাজ যদি আমরা হিসাব করি 80 ভাগ কাজ সমাপ্ত হয়ে গেছে। তবে সেতুর সঙ্গে এপার ওপার সংযোগের লাইনের কাজটি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ঢাকা থেকে মাওয়া অংশের নির্মাণ কাজের অগ্রগতির দিকে দেখলে দেখা যায় বাঁধের কাজ 16.88 কিলোমিটারের মধ্যে শেষ হয়েছে 7.63 কিলোমিটার। মেজর ব্রিজ 15টির মধ্যে 9টির কাজই শেষ। কালভার্ট বা আন্ডারপাস 14টি শেষ। বক্স গার্ডার সেগমেন্টের অগ্রগতি 59.92%। ঢাকা থেকে মাওয়া কিংবা জাজিরা থেকে ভাঙা চলতে চলতে চোখে পড়বে এমন মহাযজ্ঞ। মাওয়া ভাঙা অংশের বাঁধ হয়েছে 50.04%। 12টি মেজর ব্রিজের মধ্যে 11টি শেষ হয়েছে। এখানে বক্স গার্ডারের সেকশনের কাজও প্রায় শেষ। আবার ভাঙা যশোর সেকশনে রেললাইন নির্মাণ কাজের অগ্রগতির দিকে তাকালে দেখা যায় 85.70 কিলোমিটারের মধ্যে 68.30 কিলোমিটারের কাজ শেষ। রেলের মেজর ব্রিজ 31টির মধ্যে 19টির কাজ শেষ আর 148টি আন্ডারপাসের মধ্যে 22টির কাজই শেষ। যেহেতু ভাঙ্গা থেকে রেল লাইন আমাদের আছেই, সেজন্য আমরা বলেছি যে এইটাকে তোমরা একটু প্রায়োরিটি দিলে এটার সঙ্গে যদি আমরা পদ্মাটা হলে আমরা মনে করি আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। এইটা যদি হয়ে যায় তাহলে সেকেন্ড ফেজে তুমি ঢাকার থেকে আমাকে মাওয়া কানেক্ট করে দাও। সব ঠিকঠাক থাকলে একই সময়ে সেতু আর রেল লাইন চালু হলেও রেলের শতভাগ কাজ শেষ হবে 2024 সালের জুনে। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সন্ধ্যার সময় আরো থাকছে লাভজনক হওয়ায় দেশের তৃতীয় অঞ্চল হিসেবে পঞ্চগড়ে বাড়ছে চা চাষ। জায়গা করে নিচ্ছে বিশ্ববাজারে। চলতি মৌসুমে 1 কোটি কেজি উৎপাদনের লক্ষ্যমাত্রা। সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকায় 4টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে 3টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে অর্ধশতাধিক মৎস্য ঘেরো। এলাকাবাসী জানান খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকার বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় ছিল। আজ দুপুরে প্রবল জোয়ারের তোড়ে তা ভেঙে জেলেখালী, দয়ারঘাট ও উপজেলা সদরের দক্ষিণ এলাকা প্লাবিত হয়। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। বিকেলে ভাটা শুরু হলে কমে যায় পানির চাপ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দয়ারঘাট এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য ইতোমধ্যে 1,38,00,000 টাকার কাজের টেন্ডার হয়েছে। পটুয়াখালীর পায়রাতাপ বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে 1 বছর আগে বিদ্যুৎ উৎপাদন শুরু করলেও সঞ্চালন লাইনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় জাতীয় গ্রিডে পুরো বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের মধ্যে সঞ্চালন লাইনের নির্মাণ কাজ শেষ হবে। কর্তৃপক্ষের আশা, শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সুজন দেবের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর পায়রা দেশের বৃহত্তম ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। পুরো বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হলেও সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়ায় গত বছর থেকে মাত্র অর্ধেক সরবরাহ করতে পারছে। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে। ১,০০০ একর জমির উপর নির্মিত তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের জন্য দৈনিক ১৩,০০০ মেট্রিক টন কয়লা ব্যবহার হচ্ছে। প্রয়োজনীয় কয়লা ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে সরাসরি বন্দরের নিজস্ব টার্মিনালে ভিড়ছে। তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে পরিবেশ বান্ধব আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। গ্রিডের অপ্রতুলতা, টেম্পোরারি সাবস্টেশনের মাধ্যমে আমরা একটা ইউনিটের বিদ্যুৎ প্রবাহিত করতে পারছি এবং আরেকটা ইউনিট সবসময় স্ট্যান্ড বাই আছে। গোপালগঞ্জ থেকে পায়রা বন্দর পর্যন্ত ১৬০ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়। উৎপাদিত ৬২০ মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে দক্ষিণবঙ্গের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। গোপালগঞ্জের যে সাবস্টেশন আছে সেটা ১৩২০ মেগাওয়াট নিতে পারতেছে না। গোপালগঞ্জ থেকে আমিনবাজার সাবস্টেশনে নিয়ে যাবো, সেই লাইনটা এখনও পিজিসিএল তৈরি করতে পারেনি। এই লাইনটা যখন তৈরি হয়ে যাবে তখন আমরা আমাদের যে সক্ষমতা পুরোটাই আমরা দিতে পারবো। দুটো পাওয়ার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত এখন। গত বছরের ৮ই ডিসেম্বর আমাদের যে দ্বিতীয় ইউনিটটা সেটাও জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে। সো এখন আমরা বলতে পারবো যে আমাদের এই পায়রা ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টটা পুরোপুরিভাবেই দুইটা ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে সক্ষম। ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১২,২৮৪ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের ব্যয় ৮০% ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক ও চায়না ডেভেলপমেন্ট ব্যাংক। সময় সংবাদ, পটুয়াখালী। পার্বত্য অঞ্চল ও সিলেটের পর দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে জায়গা করে নিয়েছে পঞ্চগড়। চায়ের মান উন্নত হওয়ায় এরই মধ্যে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক বাজারে। তুলনামূলক অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় বড় বাগান মালিকদের পাশাপাশি সমান তালে বাড়ছে ক্ষুদ্র চা চাষ। আব্দুর রহিমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। চা চাষে পাহাড়ি ঢালু জমি লাগবে এমন ধারণা বদলে দিয়েছেন পঞ্চগড়ে সমতল ভূমিতে কৃষকেরা চা চাষ করে। এক সময়ের পতিত জমি বা এক ফসলি জমি এখন চায়ের সবুজ পাতায় ভরে গেছে। জেলায় গড়ে উঠেছে 18টি চা প্রক্রিয়াকরণ কারখানা। নগদ মূল্যে কারখানা মালিকরা চায়ের পাতা কেনায় চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। স্থানীয় চা চাষিরা বলছেন, অন্যান্য ফসলের তুলনায় চা চাষে লাভ বেশি। তাছাড়া একবার চা চাষ করে ৮০ থেকে ১০০ বছর পাতা সংগ্রহের সুযোগ থাকায় দিন দিন তারা চা চাষের পরিধি বাড়াচ্ছেন। গত বছর আমি ২ একর লাগাইছিলাম চা, তো চার ফলন দেখে ভালো বাজার পেয়ে এবার নতুন করে আবার ১ একর বাড়াইছি। ফলন ভালো, আমি ভালোই লাভবান হয়েছি। এভাবে চাহিদা থাকলে আমরা আরও সামনে বেশি বেশি আবাদ করব। ফ্যাক্টরিতে চা পাতা নগদ মূল্যে ক্রয় করতেছে, চাষিরা নিজে এসে কাঁচা পাতা সরবরাহ করতেছেন এবং তারা নগদ মূল্য পাচ্ছেন, এতে তারা অনেক খুশি। স্থানীয় চা বোর্ড বলছে, প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ সহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় আগ্রহী হয়ে উঠেছেন চা চাষিরা। চা বোর্ড থেকে তাদেরকে স্বল্প মূল্যে চারা বিতরণ, ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের ব্যানারে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা এবং 2টি পাতে 1টি করে মোবাইল অ্যাপসের মাধ্যমে সেবা প্রদান অব্যাহত রয়েছে। পঞ্চগড় চা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী ২০০২ সালে ৪৫৫ একর জমিতে সবুজ চা চাষ করা হয়। বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১০,১৭০ একর জমি। গত বছর জেলায় ৯৫,৪৯,৩২৫ কেজি চা উৎপাদিত হয়। সময় সংবাদ, পঞ্চগড়। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুন্সিগঞ্জে জাটকা নিধনের মহোৎসব চলছেই। অভিযানে জাটকা জব্দ হলেও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আজও জব্দ হয় ৬,০০০ কোটি জাটকা। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। ট্রলার ভর্তি ঝাটকা, 23টি ড্রাম, ঝুড়ি ও বস্তায় করে ৬,০০০ কেজি ঝাটকা নিয়ে ট্রলারটি যাচ্ছিল নারায়ণগঞ্জ। মুন্সিগঞ্জের শীতলক্ষা ও ধলেশ্বরী মোহনা থেকে ধাওয়া করে মৌসুমের সবচেয়ে বড় নিষিদ্ধ ঝাটকার চালানটি জব্দ করে নৌপুলিশ। তবে মালিক মাঝি সবাই পালিয়ে যায়। পরে মুক্তারপুর নৌপুলিশ স্টেশন সংলগ্ন ধলেশ্বরী জেটি থেকে এই ঝাটকাগুলো দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে জাটকা নিধনে হিড়িক পড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, মৎস্য বিভাগের নজরদারির অভাবে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে জাটকা নিধন হচ্ছে। এই ছোট মাছ এগুলি মানে আসলে তো বহুত মাছ হইতো, দেশের সম্পদ নষ্ট করতেছে। এদিকে থেকে মনকে মন টনকে টন প্রতিদিন নিয়ে যাইতেছে। মৎস্য বিভাগ যদি ঠিক মতন দায়িত্ব পালন করতো তাহলে এই জাটকা নিধন ধরা পড়তো না। আর যে জাটকা ধরছে দেশের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশ বলছে ঝাটকা নিধন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এগুলা বহন করার জন্য ওই লেবার শ্রেণীর লোকের দরকার হয়, ওরা লেবাররা রাখে এবং মালিকেরা আড়ালে থাকে, তারা যাতে পুলিশের কাছে ধরা না পড়ে। ইতিমধ্যে কালীচর নৌ পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে বলেছে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা দেবে আমরা ওখানে গেলেই। আগামী 30 জুন পর্যন্ত দেশে ঝাটকা নিধন বন্ধ ঘোষণা করেছে সরকার। জেলা মৎস্য বিভাগের তথ্য মতে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ঝাটকা বিরোধী 45টি অভিযানে 36 মেট্রিক টন ঝাটকা জব্দ হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমেছে দাম। গত 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে কমেছে 10 টাকা পর্যন্ত। এতে ক্রেতারা খুশি হলেও বিপাকে পড়েছেন প্রান্তিক চাষি ও পাইকাররা। কাদির তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। গত বছর রোজার আগে পেঁয়াজের বাজার গরম হয়ে উঠলেও এবছর চিত্র ভিন্ন। হাটে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় দর অনেকটাই হাতের নাগালে। পাইকারি বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 27 থেকে 28 টাকা কেজি দরে। এতে মন খারাপ চাষিদের। পাশাপাশি রমজান সামনে রেখে বাড়তি লাভের আশায় পেঁয়াজ কিনে রাখায় বিপাকে পড়েছেন পাইকাররা। লোকসানের আশঙ্কা করছেন অনেকে। 2 সপ্তাহ আগে 30-35 ছিল, এই তারপর 2 সপ্তাহ পরে 28-29-30। হাটের থেকে বেশি দাম বিক্রি কিনা লাগতেছে, আর এখানে এসে বিক্রি করা লাগতেছে কম দাম। আরো দারে আছে, গাড়ি ভাড়া আছে, নিজের খরচ আছে। মনে করেন এবার মজুত করছিল বলে দাম বাড়বে এবারও, তাই এখন লস যেতেছে সবারই। 1000 থেকে 1050 টাকা যদি কৃষকের বীজটা বিক্রি করে তাহলে প্রত্যেকটা কৃষকের প্রতি বিঘিতে 15 থেকে 20,000 টাকা ক্ষতিগ্রস্ত হবে। তবে ঊর্ধ্বগতি নিত্যপণ্যের বাজারে পেঁয়াজের দর হাতের নাগালে থাকায় স্বস্তি প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। 160 টাকা পাল্লা তো আমার কাছে মোটামুটি একটা পর্যায়ে আছে। দাম কমছে শুনলাম, এই জন্য কিনে নিলাম। গত বছরের চেয়ে এবার আমরা অনেক সুস্থিতে আছি। টাঙ্গাইল পার্ক বাজারে পেঁয়াজের শতাধিক আড়তে প্রতিদিন প্রায় 3000 মণ পেঁয়াজ বিক্রি হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনঃখনন কাজ শুরু হয়েছে। উচ্ছেদ করা হয়েছে অর্ধশত অবৈধ স্থাপনা। দুপুরে শহরের হাউসপাড়া মোড়ে পুরাতন ব্রিজ এলাকায় ইছামতি নদী পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা 5 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। পরে জেলা সহকারী ভূমি কমিশনার রোকসানা মিতার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় কাঁচা ও আধা পাকা বসতঘর সহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রায় 9 কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার 7.5 কিলোমিটার নদী খননের কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং টানা দ্বিতীয় দিন দেশে করোনা শনাক্ত 5000-এর উপরে 45 জনের মৃত্যু। 11 এপ্রিল ইউপি নির্বাচন ঘিরে সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।